প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিপিএল এর 11তম আসর নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল অনুষ্ঠানে পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। পুরো আসর জুড়েই আমরা থাকবো আপনাদের সাথে, জানাবো বিপিএল এর নানা রকম খবরাখবর। আপনাদের সাথে আছি আমি সারা ফায়রুজাইমা, আর আজকে আমাদের সাথে অতিথির আসনে রয়েছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত এবং কন্টেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক। চিটাগাংসের বিপক্ষে ছন্দে ফেরার কথা জানিয়েছিলেন মিকি আর্থার, তবে রংপুর রাইডার্সের কোচের জয়ে ফেরার আশা পূরণ হয়নি। উল্টো হ্যাট্রিক হার দেখেছে তার দল। টানা ৮ ম্যাচে জয় পাওয়া দলটি আজ চিটাগাংয়ের কাছে ৫ উইকেটে হেরেছে। অপরদিকে একটু পরে মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল। কি হয় তা তো সময়ই বলে দিবে, তার জন্য অপেক্ষা করতে হবে খেলা শেষ হওয়া পর্যন্ত। তার আগে দর্শকদের একটু স্বাগত জানিয়ে নিতে চাই। স্বাগত আপনাদের দুজনকেই। আসলে খেলার খবর তো, তাই আপনাদের স্বাগত জানানোর আগে একটু খেলার সম্পর্কে বলে নিলাম, কারণ শান্ত ভাইকে দিয়ে শুরু করছে। আমি জানি আরেকজন বিশেষ খেলা বিশেষজ্ঞ আমাদের সাথে আজকে আছেন ফারহান, কিন্তু শান্ত ভাই, আজকের যে হারটা রংপুর রাইডার্সের, একটা সময় আমি বারবারই বলছিলাম যে রংপুর রাইডার্স হারবে কবে। এখন পরপর 3টা পরাজয়, দলের মনোবল কি এরপরেও ঠিক রাখা সম্ভব, নাকি এটা হতেই পারে? না, অবশ্যই কামব্যাক করতে হবে। রংপুর বড় টিম, তারা প্রথম দিয়ে সবগুলি ম্যাচ জিতেছে। আসলে যদি রংপুরের টিম কম্বিনেশনটা দেখেন, আমার কাছে মনে হয় ব্যাটিং লাইন আপটা একটু অ্যালেক্স চলে যাওয়ার পরে সাইফ ফর্মটা হারিয়েছে। আগের মতন প্রথম দিকে যেভাবে সার্ভিস দিয়েছে ব্যাটিংয়ে, সেই সার্ভিসটা দিতে পারছে না। ইফতেখার আলম বাদে কেউ ওইভাবে পারছে না। সোহানের ক্ষেত্রে আমি বলবো যে লাস্টের দিকে কম বল থাকলে উনি চমৎকার ক্রিকেট খেলেন, বাট আর্লি উইকেট পড়ে গেলে কীভাবে ওটাকে ক্যারি আউট করে নিয়ে লম্বা সময় খেলা, সেই জায়গাটা একটু ঘাটতি আছে আমার মনে হয়। আর আমার মনে হয় যে ফরেন প্লেয়ার ওপেনিং ব্যাটসম্যানে একদমই ক্লিক করছে না, সেই জায়গাটায় রংপুর পিছিয়ে আছে। আমার মনে হয় রংপুর তারা অবশ্যই চিন্তা করবে সামনের ম্যাচে তারা আরও বেটার ফরেন আনবেন। সোফার যতটুকু জানি আমি, আনার কথা ওনাদের। যদি ফরেন প্লেয়ার ভালো প্লেয়ার চলে আসে, তাহলে মনে হয় যে টিমটা আবার দাঁড়িয়ে যাবে। আর বোলিংয়ের ক্ষেত্রে যদি বলেন, নাহিদ রানা যেভাবে স্টার্ট করেছিলেন, এখন কিন্তু অনেক জোরে বল করছে, কিন্তু উইকেটের ক্ষেত্রে সেটা কিন্তু উনি একটু কম পাচ্ছেন। সেই জায়গাটা মনে হয় রংপুর রাইডার্সটা একটু হলেও পিছিয়ে যাচ্ছে। ফারহান, আপনি তো বিভিন্ন দল নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন, এক একটা কন্টেন্টে আপনার এক এক দলের জার্সি পরেন, কিন্তু সত্যিকার অর্থে কোন দলের সাপোর্টার? আমি গত বছর রংপুর রাইডার্সের সাপোর্টার ছিলাম আর কি, সাকিব আল হাসানের জন্য। আচ্ছা, তো এইবার আমি আসলে সাপোর্ট সেইভাবে কোনো দলকেই ভালো মতো করতে পারিনি এখনো। কিছুদিন আগে রাজশাহীকে একটু সাপোর্ট করতেছিলাম, দেখলাম যে ওদের অবস্থা আরো। ঘটনা সত্যি নাকি রংপুর হারা শুরু করলো জন্য রংপুরের নামটা বাদ হয়ে গেল? রংপুরের খেলা আমি দেখতে ভালোই লাগে। নুরুল হাসান সোহান একদিন যে ভালো ম্যাচ খেললেন, ওই দিন আমি পুরোপুরি রংপুরকেই সাপোর্ট করতেছিলাম যে জিতুক চাই। যাদের খেলা দেখি তাদেরটাই ভালো লাগে আমার বিশেষ করে। এইবার আবার ঢাকাকেও সাপোর্ট করেছি কিছুদিন, আবার এখন তো কিছুক্ষণ আগে বাদ চলে গেল ঢাকা। সাকিব খানের জন্য একটু ঢাকাকে সাপোর্ট করতেছিলাম। আর হচ্ছে লিটন দাসকে অনেকে বলে আমাকে দেখতে নাকি লিটন দাসের মতো লাগে একটু। শান্ত ভাই, আসলে শান্ত ভাই সাথে সাথে ঘুরে তাকিয়ে এটা ভেরিফাই করছেন যে আসলে লাগে কিনা। তো এই জন্য আর কি একটু ঢাকাকে সাপোর্ট করতেছিলাম। তো দেখলাম ঢাকার অবস্থা ভালো না, তখন রাজশাহীর দিকে একটু আসলাম। তো দেখি যে রাজশাহীর অবস্থা ভালো, তবে একটু ফিনান্সিয়াল কন্ডিশন খারাপের দিকে গেল। তো তারপরে এখন আবার একটু রংপুরের জার্সি পরেই আসছি। আস্তে আস্তে শুনে যে রংপুরও হেরে গেছে। তো আমি আসলে যেই টিমেই যাচ্ছি, দেখা যাচ্ছে যে তাদের অবস্থা একটু খারাপ হচ্ছে। তাহলে বেটার ফাইনালের পর ফারহানকে জিজ্ঞেস করা, তাহলে যেই দল জিতবে ফারহান সেই দলের সাপোর্টার। আমরা আরো কথা আগাবো, তবে তার আগে একটু লাস্ট ম্যাচের রিপোর্টটা একটু যদি দেখে নিই, ম্যাচ রিপোর্টটা। চিটাগাং কিংস 5 উইকেটে জয়ী। রংপুর রাইডার্স ইফতেখার আহমেদ 47 বলে করেছে 65 রান, সৌম্য সরকার 17 বলে 23 রান, মাহাদি হাসান করেছেন 20 বলে 22 রান। অন্যদিকে খালেদ আহমেদ 2টি উইকেট দিয়েছেন 44 রান, শামীম হোসেন 1 উইকেট নিয়েছেন 10 রান দিয়েছেন, এবং মোহাম্মদ শরীফুল 34 রান দিয়ে নিয়েছেন 1টি উইকেট। চিটাগাং কিংস হায়দার আলী 18 বলে করেছেন 48 রান, এবং তিনি কিন্তু শেষ তক উইকেটটি হারাননি, তিনি ব্যাটেই ছিলেন, পিছিয়ে ছিলেন। পারভেজ হোসেন ইমন 43 বলে 41 রান, মোহাম্মদ মিঠুন 15 বলে 20 রান। অপরদিকে মোহাম্মদ সাইফুদ্দিন 25 রান দিয়ে নিয়েছেন 2টি উইকেট, আকিব জাভেদ 37 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন, এবং ইফতেখার আহমেদ 14 রান দিয়েছেন, তিনি কোনো উইকেট পাননি। আকিব জাভেদ কিন্তু কনসিস্টেন্সিটা ধরে রেখেছেন রংপুরের। মানে আজকে কিন্তু উনি স্টার্টিংটা চমৎকার করেছিলেন, exactly. পরে কিন্তু সেইভাবে বলারের সাপোর্ট দিতে পারে না। আমার কাছে মনে হয় যে মেহেদী মিরাজ যে ধরনের বোলিং করেন, আজকে উনি কিন্তু ওই বোলিংটা করতে পারেননি। সেই দিক দিয়ে মনে হয় যে একটু হলেও রংপুরের বোলিংয়ে যদি চিন্তা করেন, আসলে অনেক কম রান ছিল, 144 রান। হায়দার আলী যদি দেখেন, আপনার আকিব জাভেদ কিন্তু লাস্ট
মানে 18 বলে মানে 15-16 রান ছিল, সে জায়গায় কিন্তু প্রথম 4টা বলে 6 মেরে দিয়েছে। তো আমি মনে করি যে রংপুর রাইডার অবশ্যই ভালো টিম, তাদের শুধু মোমেন্টাম তো ধরা দরকার এখন। আর যারা লোকাল ব্যাটসম্যান আছেন তাদেরকে আসলে আমার মনে হয় যে একটু ফর্মে আসতে হবে, বিকজ লোকাল ব্যাটসম্যানরা কিন্তু একদমই ফর্মে আসতে পারছে না। আপনি রাজশাহীর সাথে যখন হারা শুরু করলেন তখন থেকেই কিন্তু তাদের ফর্মটা একটু পিছিয়ে পড়েছে। এবং এবার কিন্তু এবারের বিপিএল কিন্তু আমাদের অনেকগুলো রেকর্ড ছাড়িয়েছে, তার মধ্যে একটা হচ্ছে বিপিএল এর 6-এর রেকর্ড কিন্তু ছাড়িয়ে গেছে। পূর্বের সকল বিপিএল থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় সর্বোচ্চ ছক্কার দিকে রয়েছে এবারের বিপিএল, এবং চারও মনে হয় বেশি হয়েছে। এক্স্যাক্টলি বাউন্ডারিজ এবার বেশি হয়েছে। আর স্টার্ট যখন হয় ঢাকায় তখন কিন্তু রানও অনেক হয়েছিল। সিলেটে গেল সেখানেও রান হয়েছে, চিটাগাংয়েও রান হয়েছে, কিন্তু এখন আবার ঢাকায় কিন্তু রান একটু কম হচ্ছে। তো আমার মনে হয় যে যদি রানটা আগের মতন প্রথম স্টার্টিংয়ের মতন যদি উইকেটটা এরকম পায় তাহলে মনে হয় ব্যাটসম্যানদের জন্য আরও ভালো হবে, আরও বেশি রান হবে। নিশ্চয়ই। ফারহানের ভিডিওতে দেখছিলাম যে রংপুর কান্নাকাটি করছে, হ্যাঁ, এবং চিটাগাং মেজবানের চিন্তায় আছে। আজকের এই রেজাল্টের পরে আসলে ঢাকাকে নিয়ে কি বলবেন? ঢাকাকে নিয়ে আসলে বলার কিছু নেই, আমি এটা এক্সপেক্টই করতেছিলাম যে ঢাকা হয়তো বা আর পারবে না। আর রংপুর যে এখন হারবে এটা যেন কিছুটা, গতবার যখন আমি রংপুরের খেলা দেখতেছিলাম, আমি মাঠে যেও দেখতাম, কয়েকটা ম্যাচ দেখেছিলাম, তো রংপুর কিন্তু গতবারও ফার্স্ট পজিশনে ছিল, থেকে কোয়ালিফাই করতেছিল, যে প্লে অফ ফার্স্ট ম্যাচটা ছিল হয়তো বা তখন কুমিল্লা ছিল টিমে, কুমিল্লার সাথে ফার্স্ট ম্যাচ হেরে গেল, সেকেন্ডে এলিমিনেটরে এসে আবার হারলো বরিশালের কাছে, ওরা কিন্তু 1-এ থেকে বাদ চলে গেল। সো এইবার ওই ভিডিওতে এটা দেখানোর রিজনটা হচ্ছে প্রতিবারই রংপুর ভালো খেলে, কিন্তু তীরে এসে আর তোর এটা ডুবে যায় কোনো একটা কারণে। মানে প্রথম 4-এর থেকে আগে একটু ফর্মটা নেমেছে, বিকজ আমার মনে হয় যে এই গ্যাপটা তারা এবার প্রথম 4-এ পূরণ করে নেবে, কারণ তাদের কি ফল্টটি হচ্ছে, কোন জায়গায় তাদের গ্যাপ, আমার মনে হয় সেটা তারা অ্যানালিসিস অবশ্যই করবে। রংপুর রাইডার্স অবশ্যই ভালো টিম, তারা সবসময় ভালো টিম করে। এখন ডিপেন্ড করছে যে যেটা শোনা যাচ্ছে যে তারা অনেক ভালো ব্যাটসম্যান নিয়ে আসবেন, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান, যদি তারা আনতে পারেন তাহলে আমার মনে হয় সেখানেও কিন্তু প্রশ্ন থেকে যায় শান্ত ভাই, যে আসলে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা এসে সেট হতে তাদের কতটুকু সময় তারা পাবেন, তারা আসলে আমাদের দেশের ওয়েদারে সেট হওয়ার সময়টুকু পাবেন কিনা, ঠিক কোন সময় আসছে ডিপেন্ড করছে উইকেটের বিহেভিয়ারের উপর। যদি আপনি যদি ঢাকার খেলা প্রথম দিকের খেলা যদি দেখেন ওরকম উইকেট হলে কিন্তু আমার যে এসে অ্যাডজাস্ট করা ভেরি ইজি, বাট এখন যে ধরুন উইকেট হচ্ছে একটু স্লোইস উইকেট, এখানে রান করাটা একটু টাফ হচ্ছে। আপনি যদি দেখেন প্রতি ম্যাচে কিন্তু 140, 35, 118, 115 এরকম রান হচ্ছে ঢাকায় এখন আসার পরে। তো উইকেটের উপর ডিপেন্ড করবে, বাট অস্ট্রেলিয়ানরা সবসময় ফাইটার, যদিও তারা আনেন অস্ট্রেলিয়ান প্লেয়ার তাহলে অবশ্যই ফাইট হবে। নিশ্চয়ই। ফারহান, আপনি তো সব ধরনের কন্টেন্ট বানান, রিসেন্টলি একেবারে জনসচেতনতামূলক কন্টেন্টও করেন। এই ক্রিকেট বা বিপিএল নিয়ে কন্টেন্টগুলোর এই আইডিয়াটা কোথা থেকে আসে বা কেমন লাগে এই কন্টেন্ট তৈরি করতে? এই টোটাল পেছনের গল্পটা একটু জানতে চাই। আমি খেলা দেখতে পছন্দ করি অ্যাকচুয়ালি, আমি ছোট থেকে ক্রিকেট খেলাটা আমার খুব ভালো লাগে। আমার যদি বাসা থেকে, আমি ক্যাডেট কলেজে পড়েছি ছোটবেলায়, তো আমার ইচ্ছে ছিল বিকেএসপিতে যাওয়ার, তবে আসলে বাবা মাকে সেইভাবে কনভিন্স করার মতো আমার কোনো পাওয়ার ছিল না যে বিকেএসপিতে গেলেই আমি ক্রিকেটার হতে পারবো, এমন কিছু না। তো ক্যাডেট কলেজে যেও দেখা গেছে যে আমরা যখন পড়ার সময় থাকে তখন আমরা অনেক ঝগড়াঝাটি করতাম। এখন যদিও এই মানে রিসেন্ট টাইমে অনেক দৃশ্যপট চেঞ্জ হয়েছে, কিন্তু আমি অনেক বড় সাকিব আল হাসানের ফ্যান ছিলাম। দেখা যেত প্রত্যেক প্রেপ টাইমে আমার বন্ধুর সাথে, এখন নাই কিছু কারণে আর কি, একটু মনোমালিন্য আছে আর কি, তো দেখা যেত যে মাশরাফি বিন মুর্তজা বেস্ট ক্যাপ্টেন নাকি সাকিব আল হাসান বেস্ট ক্যাপ্টেন, এই নিয়ে প্রচন্ড ঝগড়া হতো আমাদের মধ্যে। তো খেলাধুলাটা আমার খুব ভালো লাগতো, এবং প্রত্যেক ম্যাচে আমি দেখতাম যে বাংলাদেশ কিন্তু যেভাবে হারে, দেখা যায় যে এই হারার স্টাইলটা কিন্তু মোটামুটি সেম থাকে। লাস্টে এসে আমরা কোনো জনে নার্ভ ধরে রাখতে পারি না, আমরা সবাই টিভির সামনে থেকেও নার্ভ ধরে রাখা যায় না, যে না আর তাকাবো না, আমি তাকাইলেই হয়তো হেরে যাবে, এমন হয়। সো ক্যাডেট কলেজেও আমি ক্রিকেট খেলতাম, আমি আমার হাউসের টিমের ক্যাপ্টেন ছিলাম। সো এই খেলাধুলার মধ্যে থাকার কারণে আমি আমার ফ্রেন্ডদের মধ্যে খেলাধুলা নিয়ে অনেক কথাবার্তা বলতে পারতাম। সো এই বলতে বলতে আর কি কন্টেন্টটা আসে, মানে ক্রিকেট নিয়ে। সো বাংলাদেশের যখন খেলা হয় তখনও কন্টেন্ট বানানো হয়, বিপিএল যখন দেখা হয় অনেক কিছু রিলেট করা যায়। যেমন যারা এখন বিপিএল খেলা দেখতেছে, সো যারা দেখা গেল যে রংপুরের সাপোর্টার, অ্যাকচুয়ালি ওরা কিন্তু দোয়া করতেছে। যেমন আমি মাঝে সাঝে মানে ভাবি যে আজকে যখন হারলো এখন মনে হচ্ছে যে রংপুর কি আসলেই টিকবে। আসলে কন্টেন্টটা এত বেশি মজাদার ছিল, এবং ঢাকার যে সমীকরণটা, নিজের খেলা ঠিক নেই, বাকি কে হারবে জিতবে, কিন্তু সেই সমীকরণ থেকেও বাদ। তবে আর কিছুক্ষণের মাঝে কিন্তু ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশালের ম্যাচ আছে। ফরচুন বরিশালের জন্য খুবই একটা ফরচুনের টাইম যাচ্ছে। সেরা একাদশে কারা থাকতে পারে একটু যদি দেখে নিই। সন্ধ্যা 6:30টায় ঢাকা ক্যাপিটালস ভার্সেস ফরচুন বরিশালের ম্যাচ। কারা থাকতে পারে সেরা একাদশে? ভাইয়া, শান্ত ভাই, কোনো ধারণা দিতে পারেন কি বিদেশি খেলোয়াড় কাদেরকে দেখতে পারি বা কেমন হতে পারে, কাদেরকে এগিয়ে রাখছেন?
না, অবশ্যই ফরচুন বরিশালকে এগিয়ে রাখবো, কারণ তারা ভালো ফর্মে আছে এবং জিতার রথে আছে, এবং আমি মনে করি জিতার ফ্লোতে থাকাতে পরের খেলা জিতাই, যেমন রংপুর হারার কারণে ফ্লোটা একদমই নেই, কিন্তু ফরচুন বরিশাল কিন্তু একটা ফ্লোতে আছে এবং তামিম ইকবাল চমৎকার স্টার্টিং ঢাকা ক্যাপিটালস কিন্তু বেশ কয়েকবার আমাদেরকে চমকে দিয়েছে। আমি একটু একাদশটা বলে নিই, সম্ভাব্য একাদশ: ঢাকা ক্যাপিটালস, তানজিদ তামিম, লিটন দাস, সাব্বির রহমান, জেপি কোচ, মোসাদ্দেক হোসেন, থিসারা পেরারা, ফারমানুল্লাহ এবং মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম। সম্ভাব্য ঢাকা ক্যাপিটালসের একাদশ আমরা দেখে নিলাম। তামিম আর লিটন মানুষ রান করছে, তামিম তো হাইস্ট রান টেকার, তামিম না মানে জুনিয়র তামিম যেদিন আর্লি না রান করে তাহলে কিন্তু ঢাকা দেখা যায় যে খুব কম রান করে। তো আমার মনে হয় যে তামিম এবং লিটনের উপরে লিটন ডিপেন্ড যেহেতু করছে। ফর্মে আছে এখন, এটার উপর অনেকটাই আসলে তারা ডিপেন্ড যদি করে। স্টার্টিং ভালো দেয় তাহলে ফরচুন বরিশালের জন্য একটু হলেও ব্রেক করতে হবে। সম্ভাব্য একাদশে রয়েছে তামিম ইকবাল, ডেভিড মালান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবী, রিশাদ হুসাইন, ফাহিম আশরাফ, জাহানদাদ খান, রিপন মণ্ডল, তানভীর ইসলাম। এখানে কিন্তু প্রথম সারিতে তারকা খেলোয়াড় বলতেই হবে, আমাদের দেশের তারকা খেলোয়াড়রা অনেকেই রয়েছেন। সবাই তারকা এখানে, সবাই তামিম তারকা, বলেন, প্রথমে হৃদয় মোহাম্মদ বলেন, নবী থেকে মুশফিক শুরু করে রিয়াদ, প্রত্যেকেই, ডেভিড মালান রিপন রয়েছেন। মন্ডল আপকামিং প্লেয়ার, চমৎকার প্লেয়ার। আমাদের ফরেন প্লেয়ারও ভালো, মোহাম্মদ নবী চমৎকার বলি, ফাইভ মাস্টার তো আমি বলবো বিউটিফুল সার্ভিস দিচ্ছে বরিশালকে। এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি। আমার মনে হয় যে ডেভিড মালান রানে আসছেন না, চলে আসবেন অবশ্যই, একটা ম্যাচ ক্লিক করলেই হয়ে যাবে মনে হয়, আজকে সেটা উইন করে দেখাবেন, কারণ ঢাকা একটু হলেও উইকেট টিম। এখনই ডেভিড মালানকে আমার মনে হয় যে রানে আসার একটা সুযোগ আছে আজকে। একেবারেই। ফারহান, কি মনে হয় আজকে কি কোনো চমক হয়ে যেতে পারে, ঢাকা ক্যাপিটালস জিতে যেতে পারে? আর ঢাকা ক্যাপিটালস যদি ভালো করতে চায় সেক্ষেত্রে আমাদের যে প্রথম তিনজন ব্যাটসম্যান আছে, তানজিদ তামিম, লিটন দাস এবং সাব্বির হোসেন, এই তিনজনের উপরে আসলে আমাদের নজরটা থাকবে। যদি তারা ভালো করতে পারে অবশ্যই ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে। তবে যদি আমরা টিমের দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যায় ফরচুন বরিশাল অনেক ক্ষেত্রে এগিয়ে, অনেক ক্ষেত্রে এগিয়ে, কিন্তু তারপর আসলে যেহেতু পুরো টিমের কম্বিনেশনে খেলা, যেটা আমরা বারবারই দেখে আসছি যে অনেক টিমে কিন্তু তারকা খেলোয়াড় রয়েছেন বটে, তারা রান পাচ্ছেন, দল জেতাতে পারছে না। আমরা আরও কথা বলবো ক্রিকেট নিয়ে, তার আগে একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামি ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত এবং কন্টেন্ট ক্রিয়েটার ফারহান সাদিক, আর উপস্থাপনায় আছি আমি সারা ফাইরুজাইমা। আমরা আলোচনায় অবশ্যই যাব, তবে তার আগে স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী শাহান পাপন, একটু যদি তার সাথে যুক্ত হয়ে নিই। পাপন, কি অবস্থা দেখছেন এখন? তো মানে স্টেডিয়ামে যেহেতু ঢাকার খেলা, ভিড় কতটুকু এবং দর্শকদের আশা প্রত্যাশা নিয়ে কথা হয়েছে নাকি দর্শকদের সাথে? ছাড়া আসলে এখানকার আশা নিরাশা যাই কিছু বলি না কেন, সবকিছুই হচ্ছে ক্রিকেট কেন্দ্রিক, সবকিছু বিপিএল কেন্দ্রিক এবং যথারীতি ফরচুন বরিশালের ম্যাচ দেখার জন্য কিন্তু আসলে স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ, সেটা বলার অপেক্ষা রাখে না। টিভিতেই অন্তত দর্শক সেটা যারা টিভি দর্শক তারা দেখতে পাচ্ছেন যে স্টেডিয়ামের কি পরিস্থিতি, এবং প্রথম ম্যাচেও সেটা আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। সেখানেও কিন্তু একটা বড় দল ছিল রংপুর রাইডার্স, তারা যদিও হেরেছে চিটাগং কিংসের কাছে। তখনই আসলে বলেছিলাম যে এই ম্যাচের শেষে অন্তত অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে। চিটাগং কিংস যারা আসলে অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আসলো, তারা শেষ পর্যন্ত রংপুর রাইডার্সকে হারিয়ে প্লে অফের রেসে বেশ ভালোভাবেই কিন্তু টিকে গেল, এবং যে রাজশাহী ছিল 3 নম্বরে পয়েন্ট টেবিলে, তাকে হটিয়ে দিল 4-এ, সেখানে 3-এ গিয়ে উঠলো আপনার চিটাগং কিংস। সারাদিন যে বিষয়টা নিয়ে আসলে এখানে মিডিয়া বাজার গরম ছিল, অর্থাৎ গণমাধ্যম বাজার গরম ছিল, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রসঙ্গটা উঠে আসছে যথারীতি দুর্বার রাজশাহী প্রসঙ্গ নিয়ে। আপনি জানেন নিশ্চয়ই যে দুর্বার রাজশাহী ক্রিকেটারদেরকে আসলে ছুটি দেওয়া হয়েছে, এরকম একটা মানে কিন্তু প্রেস রিলিজও তারা দিয়েছে। স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে গত 23 জানুয়ারি চিটাগংয়ে আমি মানে দুর্বার রাজশাহীর যে কর্ণধার তাকে প্রশ্ন করেছিলাম যে মানে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পাওনা ঘন্টা কবে বুঝিয়ে দেওয়া হবে। তিনি যেটা বলেছিলেন 29 তারিখের মধ্যে 100% পাওনা ঘন্টা বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু সেই 29 তারিখে এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে দুর্বার রাজশাহীর পক্ষ থেকে ক্রিকেটারদেরকে বলা হয়েছে যে যারা ঢাকায় অবস্থান করে, ঢাকায় যাদের বাসাবাড়ি, তারা ছুটি নিয়ে চলে যাক, 1 তারিখে আবার তারা জয়েন করবো হোটেলে। সেখানে আসলে এই প্রশ্নটা দেখা দিয়েছে যে যেখানে আসলে পয়েন্ট টেবিলে আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে আছে
কে যাবে প্লে অফে, কে প্লে অফে যাবে না সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দুর্বার রাজশাহী আসলে শেষ পর্যন্ত প্লে অফে টিকে থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সেখানে আসলে ক্রিকেটারদের ছুটি দেওয়াটা আসলে কতটা যৌক্তিক সেটা নিয়ে আসলে প্রশ্ন দেখা দিয়েছে। আমার সাথে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু দর্শক ছিল, তারা আসলে খেলা শুরু হবে করে করে তারা চলে গেছে। আমি ফিরে যেতে চাই সেই আলোচনাতেই, যে যেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে যে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা যদি 1 তারিখে ফেরেন, হোটেলে ফেরেন, তারপরে এসে যদি দেখেন যে দুর্বার রাজশাহী আসলে প্লে অফের রেসেই নেই, তখন তারা আসলে হোটেলের যে রুম থেকে তারা আজকে চলে যাচ্ছেন সেই রুমটা কি আবার ফেরত পাবেন, নাকি আসলে দেখা যাবে যে না তাদের কোনো আসলে রুমই নেই, সেটা নিয়ে একটা দোলাচল দেখা দিয়েছে এবং হাস্যরসের সৃষ্টি হয়েছে। আসলে মূল কথা যেটা সেটা হচ্ছে যে প্রেস কনফারেন্সে এসেছিলেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যদিও তাদের আজকে ম্যাচ নেই, তাদের 2টো ম্যাচ বাকি আছে। সেখানে মিরাজকে আসলে প্রশ্ন করা হয়েছিল যে সতীর্থদের যে এই যে অবস্থা, একটা দলের আসলে ক্রিকেটারদের মানে ভাগ্য নিয়ে রীতিমতো পেমেন্ট নিয়ে রীতিমতো ছেলে খেলা হচ্ছে, সেখানে মিরাজ একটা কথা বলেছেন যে আমাদের শেষ দৌড় বিসিবি পর্যন্ত, বিসিবি নিশ্চয়ই এই ব্যাপারটা আসলে দেখবেন, কেননা ক্রিকেটাররা আসলে ক্রিকেটের উপরেই তাদের জীবিকা নির্বাহ করে এবং ক্রিকেট খেলেই তারা আসলে জীবিকা নির্বাহ করে থাকেন। সুতরাং বিসিবি এই ব্যাপারটা নিশ্চিতভাবেই দেখবেন বলে আশা প্রকাশ করেছেন। সারা, অসংখ্য ধন্যবাদ পাপন আপনাকে। এবং পাপনের কাছ থেকে যা শুনলাম, আসলে খেলা কিন্তু মাঠে যে দলের তার থেকে বেশি আলোচনা এবং সমালোচনায় কিন্তু এখনও রাজশাহী। শান্ত ভাই, আপনি একজন খেলোয়াড়, সেই জায়গা থেকে এবং ওভারঅল সিচুয়েশন থেকে কি মনে হয় যে এরকম একটা টুর্নামেন্ট চলাকালীন সময়ে প্লেয়ারদেরকে ছুটি দিয়ে দেওয়া আসলে কতটুকু যৌক্তিক? এবং সেই সাথে প্রথম থেকেই তো আমরা শুনতেই পাচ্ছি যে একটা ঝামেলা লেগেই আছে, হোটেল চেঞ্জ করতে হচ্ছে ম্যাচের দিনে, হোটেলের বিল পরিশোধ করা হচ্ছে না। তো এটা কি আদৌ প্লেয়ারদেরকে রিল্যাক্স করার জন্য ছুটি, নাকি হোটেলে টাকাই দেওয়ার ক্ষমতা হচ্ছে না? যে পরিস্থিতি যা দেখে মনে হচ্ছে অবশ্যই আর্থিক সমস্যার কারণেই তাদেরকে ঢাকা যারা আছেন তারা বাসে চলে যেতে, এছাড়া তার কোনো কারণ দেখছি না। আর আরেকটা হতে পারে যে তারা সুপার 4-এ যাবে কি না এটা এখনও তারা শিওর না। তারপরে তাদের আর্থিক সমস্যা চলতেছে, সেই জায়গা থেকে হয়তো বা কারণ ভিতরে খবর তার বলতে পারবো না। বাট এটা আসলে খুবই দুঃখজনক যে বিপিএলের মতন একটা ফ্র্যাঞ্চাইজি লিগে এই ধরনের কি বলবো, এটা আসলেও মানে আমাদের দেশের জন্য এই ধরনের টুর্নামেন্টে এই ধরনের অকারেন্সটা আসলে কখনো মেনে নেওয়া যায় না। তো এইগুলো আসলে বোর্ড অবশ্যই দেখছেন, বোর্ড এখান থেকে একটা অভিজ্ঞতা অবশ্যই নেবেন নেক্সট বিপিএলের জন্য। তো আমার মনে হয় যে যিনি অনার তারও চিন্তা করা উচিত যে এটা একটা বাংলাদেশের সম্মানের ব্যাপার উঠে দাঁড়িয়েছে। ফরেন প্লেয়াররা হোল ওয়ার্ল্ডের অনেক দেশেই খেলা ফলো করে। তো এই ধরনের যখন পরিস্থিতি আসলে খুবই দুঃখজনক। একটু তাসকিনের কথা, যেহেতু আপনাকে এর মাঝে পাইনি আমরা, তাসকিন কিন্তু ফর্মে আছেন, দল যেদিকেই যাক, এবং তার খেলা এবং এই মুহূর্তে খেলা চলাকালীন সময় নিশ্চয়ই তিনিও ঢাকাতে তার বাসাতেই তাকে যেতে বলা হয়েছে। এটা আসলে একজন খেলোয়াড়ের উপর মানসিকভাবে কতটুকু এফেক্ট করে, নাকি চোখে হোটেলে থাকা বাসায় থাকা খেলতে আসা একই বিষয়টা হচ্ছে? না, ওরা যেভাবে যখন থেকে যে সমস্যাগুলি হচ্ছে তখন থেকে কিন্তু তারা খেলে আসছে এবং তারা কিন্তু রংপুরকে 2বার হারিয়েছে। সেদিক দিয়ে আমি বলবো প্লেয়াররা তাদের মাঠে তাদের কিন্তু তারা 100% দিচ্ছেন এবং তারা কিন্তু সেটা ভালোভাবে প্রমাণ দিচ্ছেন যে তারা খেলার মাঠে তাদের সমস্যা হচ্ছে না। বাট জিনিসটা হচ্ছে যে আর্থিক যে পেমেন্টগুলি যেটা নিয়ে একটু চিন্তার বিষয় থাকে, সেখান থেকে কিন্তু অন্য কোনো টিম হলে আমার মনে হয় না হয়তো বা তাসকিনের কারণেও হতে পারে যে পুরো টিমটাকে একদম একভাবে রেখে স্পিড বাড়িয়ে তারা খেলছেন। বাট অবশ্যই বোর্ড থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে, সেটা তাদের মেন্টালি হেল্প করছে। হ্যাঁ, এটা অবশ্য তাসকিন বলেছেন যে বিসিবি থেকে তাকে আশ্বাস দেওয়া হয়েছে আবারও ফিরবো। তবে ফারহানের কাছে একটু যেতে চাই, অনেকক্ষণ থেকে দেখছিলাম মোবাইলে কি যেন একটা হিসাব নিকাশ করছেন শোয়ের মাঝে, কি হিসাব করছেন? আমি হিসাব করছি যে কোনোভাবে রাজশাহী মানে যেতে পারে কিনা। আরেকটা হচ্ছে যে আর কোনোভাবে তো হিসাব নেই ঢাকার জন্য। এই হিসাবটা কি পয়েন্টের নাকি ক্যাশের? ক্যাশ এবং পয়েন্ট দুটোরই আর কি। আমি আচ্ছা, চাই আচ্ছা। যে রাজশাহী যে কোনোভাবে কোয়ালিফাই করুক, আমি এটাই চাই, কারণ আমি শেষ দেখতে চাই যে আসলে লাস্টে কি হয়। কারণ এখন যদি রাজশাহীরা পেমেন্ট না পায়, রাজশাহীর প্লেয়াররা, এই জিনিসটা সত্যি খুবই বেদনাদায়ক। গেলে পেমেন্টটা পাওয়ার চান্সেস বেশি থাকবে। সো যদি তারা যায়, সো সেক্ষেত্রে একটা প্লেয়ারের জন্য, মানে আমরা যেহেতু খেলা দেখি, তারা আমাদেরকে একটা সুন্দর সময় উপহার দেন, তো আমি মনে প্রাণে চাইবো, যেহেতু তাদের একটু আগে আমাদের একজন ভাইয়া ছিলেন, সে বললেন যে এটা জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। তো আমি এটা চাইবো যে তারা ম্যাচটা জিতুক এবং ম্যাচটা মানে ম্যাচ তো এখন তাদের হাতে আর নেই, যে ইকুয়েশনে তারা যেতে পারে সেই ইকুয়েশনে তারা যাক, যাতে তাদের হাতে পাওয়ারটা থাকে। তাহলে খুলনার ইকুয়েশনটা আসলে কি দাঁড়াচ্ছে? খুলনার ইকুয়েশন আমার যতদূর আমরা একটু মনে হয় পয়েন্ট টেবিলটা দেখে নিই, তাহলে মনে হয় আমাদের সব ইকুয়েশনটা ইজি হবে। এবং ফাইনালি ফরচুন বরিশাল কিন্তু পয়েন্ট তালিকার 1-এ, তাদের 10 ম্যাচ জয়, 8টি পরাজয় 2টি, এবং পয়েন্ট তালিকায় 16। রংপুর রাইডার্স 11 ম্যাচের
8 জয় এবং 3টি পরাজয় পরপর। পয়েন্ট তালিকায় তারা আছে 16 নম্বরে। চিটাগাং কিংস 10 আরো ম্যাচ দুটো খেলে, খেলা বাকি হ্যাঁ আরো দুটো না খেলা একটা খেলা বাকি চিটাগাং দুটো খেলা বাকি চিটাগাংয়ের 2টা খেলা বাকি আরো। আর চিটাগাং থ্রু হয়ে যাবে। চিটাগাং কিংস 10টি ম্যাচ খেলে 12 পয়েন্টে আছে এবং দুর্বার রাজশাহী কিন্তু 12 ম্যাচ খেলে 12 পয়েন্টে আছে। পরবর্তীটা যদি একটু দেখে নিই, খুলনা টাইগার্স 10 ম্যাচে 8 পয়েন্ট, ঢাকা ক্যাপিটালস 10 ম্যাচে 6 পয়েন্ট, সিলেট স্ট্রাইকার্স 11 ম্যাচ খেলে 4 পয়েন্ট। আমাদের ঢাকা প্রথমে দুটো হতাশ ম্যাচ করেছিল, জিততে হবে কিন্তু এবং রান রেটের ব্যাপার আছে এই জায়গায় যদি উঠতে এখানে পারে। কিন্তু তিনটা দলেরই রান রেটের অবস্থা, নেট রান রেটটা বেশ খারাপ। আমি মনে করি যে খুলনার এখনো চিটাগাংয়ের দুটো খেলা বাকি। খুলনার কিন্তু আজকে মনে খেলা আছে, যদি আজকে খেলা হয়ে যায় তাহলে থাকবে একটা খুলনার খেলা, আজকে খেলা নেই, না আজকে খেলা, আজকে আর খেলা তাহলে নেই। ওদেরও দুটো খেলা আছে, হ্যাঁ। তাহলে চিটাগাংয়েরও দুটো খেলা আছে। তো আমার মনে হয় যে দুটো টিম যদি জিতে তাহলে কিন্তু রান রেটের ব্যাপার তাহলে আসবে। কিন্তু বাট রাজশাহী চিটাগাংয়ে আর কিন্তু খুলনা যে কোনো প্লাস একটার আছে। কিন্তু একটা ভালো টাফ কম্পিটিশন হবে। আপনি দেখেন চিটাগাং কিংস কিন্তু অলরেডি প্লাস 1.06 এইটা আছে। তো আমি বলি চিটাগাং রান রেটেও আগিয়ে আছে, দুর্বল রাজশাহীর থেকেও কিন্তু অনেক আগিয়ে আছে। কিন্তু রংপুরের খুলনার খেলার উপর ডিপেন্ড করবে, দুটো ম্যাচের উপর ডিপেন্ড করবে। তারা যদি হারেও তারপরও রানের একটা ফ্যাক্টর আছে। আমার মনে হয় হারলে মনে তার চান্স মানে থাকবে না, মোটামুটি ধরে নেওয়া দুটো যায় যে জিততেই হবে। বরিশাল, রংপুর এবং চিটাগাং রয়েছে এবং কম্পিটিশনটা আসলে ফাইনালটা বুঝতে হবে রাজশাহী নাকি খুলনা। কারণ আপনি যদি দেখেন চিটাগাং কিন্তু 6টা জিতেছে, আরও দুটো খেলা বাকি। খুলনার কিন্তু 10 খেলার মধ্যে 4টা জয় হয়েছে। তো সেই জায়গায় তাদেরকে দুটাই জিততে হবে। তো আমার মনে হয় যে দুটা যদি একটা খেলা হেরে যায় তাহলে তখন রাজশাহী চলে আসবে অটোমেটিক। ভাই, খুলনা দুইটা খুলনাকে জিতে দুটো কাকে জিততেই হবে। এগিয়ে রাখবেন? আসলে খেলা দেখেছেন সেই অনুযায়ী যদি আপনার কাছে যে কারা ডিজার্ভিং, কারা হতে পারে, রাজশাহী নাকি খুলনা? আমি বলবো রাজশাহী, বিকজ যেই পরিস্থিতিতে তারা যেভাবে খেলে এখানে এসেছে, অবশ্যই দুর্বার রাজশাহী চান্সেস বেশি থাকবে। এবং সেটা আমিও চাই, আমার মতন আমিও চাই যাতে তারা সুপার ফোরে খেলে। সেটা খেললে আসলে একদিক দিয়ে লাভ হচ্ছে যে পেমেন্ট পাওয়াটার সুযোগ বেশি থাকে এই জায়গায়। তো আমি মনে করি অবশ্যই রাজশাহী আসা দরকার। আর আজকে কিন্তু অনেকদিন মানে একেবারে এই পুরো বিপিএল এর সিজনে আজকেই প্রথম একটা নাম একের থেকে সরে নিচে আসলো এবং একটা নতুন নাম একে আসলো, সেটা হচ্ছে ফরচুন বরিশাল। ফারহান, কি মনে হয় যে শেষ তক কার হাতে যাবে ট্রফি, কাকে এগিয়ে রাখবেন? ফরচুন বরিশাল তো গতবারও চ্যাম্পিয়ন ছিল এবং সেই ধারা তারা এবারও অব্যাহত রেখেছে। সেখানে আবার তহিদ হৃদয় তাদের টিমে চলে আসছে, তো সেই জিনিসটা তাদের আরও এগিয়ে নিয়ে গেছে। তো আমার মনে হয় যে যদি দুর্বার রাজশাহী কোনোভাবে কোয়ালিফাই করতে পারে তো তারা যে কোনো আপসেট ঘটিয়ে ফেলতে পারে আমার কাছে যেটা মনে হয়, কারণ তাদের ওই জেতার ক্ষুধাটা অনেক বেশি আছে। আর রংপুরের ক্ষেত্রে যেটা হবে, রংপুরের সাথে মনে হয় খুলনার একটা ম্যাচ আছে, খুলনার যে দুইটা ম্যাচ তার মধ্যে একটা হয়তো রংপুরের সাথে। তো খুলনার জন্য খুবই টাফ হবে, কারণ রংপুর যে কোনোভাবে তারা কোয়ালিফাই করলেও যে কোনোভাবে তারা জেতার চেষ্টা করবে। কারণ যদি কোনো এদিক ওদিক হয় শেষ সেক্ষেত্রে খেলাটা, দেখা যাবে যে চিটাগাং কিংস কিন্তু 2-এ চলে যেতে পারে পরপর দুটো ম্যাচ জিতে। এই জন্য রংপুরের এই ম্যাচটা জেতা অনেক বেশি জরুরি। যদি তারা জিতে যায় তো আমার কাছে মনে হয় যে লাস্টে হয় ফরচুন বরিশাল, রংপুরও জিততে পারে, তবে দুর্বার রাজশাহীকে আমি একদমই ফেলে দিচ্ছি না, তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার আমার মনে হয়। আপনি যে দারুণ করে রংপুরের হয়ে দোয়া চেয়েছিলেন, এখন যদি ঢাকা আর সিলেটের কথা বলি, তাদের আপনি কিভাবে সান্ত্বনা দিবেন বলেন তো? সান্ত্বনা দেওয়ার মতো তো কিছু না, শান্ত এমনিতেই ফরচুন বরিশাল টিমের প্লেয়ার, সো সান্ত্বনা দেওয়ার মতো কিছু শান্ত তো নেই। আপনার পাশেও একজন বসে আছেন। সরি ভাই। না, আসলে শান্ত আর সিলেটের জন্য যেটা বলবো আমি, যে তাদের যিনি ক্যাপ্টেন সিলেকশনের ক্ষেত্রে আমার কাছে একটু মনে হয়েছে যে না, ক্যাপ্টেন অন্য কেউ হলে হয়তো বা ভালো হতো, কারণ উনি এমনিতে নিয়মিত টিমের মধ্যে থাকেন না। তো সেক্ষেত্রে যখন বিদেশি প্লেয়ার এবং ন্যাশনাল টিমে যারা খেলতেছেন তাদেরকে কন্ট্রোল করতে হবে একটা টিমের, সেক্ষেত্রে হয়তো বা একটু আপস অ্যান্ড ডাউনস হয়েছে। এবং তিনি তার উপরে আরিফুল, তিনি কিন্তু অনেক ভালো প্লেয়ার। আমি এক সময় খুলনাকে সাপোর্ট করতাম যখন কলেজে পড়তাম, তো তখন আমি খুলনা টাইটান্স যখন ছিল তখন কিন্তু খুলনার একটা আলাদা দাপটই ছিল। আমরা আবারও আলোচনায় ফিরবো, সময় হয়ে গিয়েছে আরো একটা বিরতি নেবার। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজাইমা, আর অতিথির আসনে রয়েছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত এবং কন্টেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক। কথায় যাব, আলোচনায় যাব, বাট ফারহান সাদিক আজকে যে কারণে আমাদের মাঝে এসেছেন তার একটা জনপ্রিয় কন্টেন্ট বিপিএল নিয়ে, সেটা আজকে আমরা একটু দেখে নিতে চাই। আগে
কি হয়েছে ভাই, কাঁদছেন কেন? আরে খেলায় তো হার জিত থাকতেই পারে। ভাই আপনি ক্যালকুলেটর নিয়ে কি করছেন? চিটাগাং যদি দুটো হারে, ঠিক আছে, আর ওদিকে খুলনাও যদি দুটো আপনাদের হারে, জিততে হবে না? আমাদের যেটা পরে আগে ওরা যদি হারে তারপরে নেট রান রেটে, ঠিক আছে। আপনি জানতো আপনাদের তো হবে না। কি টাইগার সাহেব, পয়েন্ট টেবিল একদম পিছনে কেন? বাঘ 2 স্টেপ পিছিয়ে গেছে মানে এই না বাঘ ভয় পেয়ে পালিয়ে গেছে, বাঘ পিছিয়ে গেছে মানে এসে চাপ করে থাবা দেবে। বাংলাদেশ টিমও কিন্তু একটা টাইগার। দেখে মেজবানে এত ঝোল দিছিল কে? সে কুককে কালকে। ভাই আপনাদের ম্যাচ নিয়ে কি পরিকল্পনা? আরে ম্যাচ নিয়ে পরিকল্পনা, এখনো 3 ম্যাচ বাকি আছে না, আমরা অত প্যারা নেই না, আমরা চিল মানুষ, ঠিক আছে। এই মেজবানে যেন আজকে ঝোল কম হয়। এখন কি নাম করে দেব? কি মামুর বেটা, কি অবস্থা? আর অবস্থা ভাই বাদ চলে যাচ্ছিলাম, হঠাৎ করে লাস্টে 2 ম্যাচ বিদেশিদের ছাড়া আমরা কিভাবে জিতে গেলাম? এখন টাকা কই পাবো ভাই? আপনার কাছে টাকা ধার হবে? 150 টাকা দেন। কি বলো মামুর বেটা? ভাই আমার 1000 টাকা দিয়ে এমার্জেন্সি দরকার। নদী যাইতে খাল ভোগো বাড়ি বরিশাল, খেলা নিয়ে কিছু বলেন। মোরে সেনো মুই কেডা বরিশালা বেডা, পারফরম্যান্স নিয়ে কিছু বলেন। গেড়িডা দইরা মাদাডা নুয়াইয়া মারমু একখান কেনু কুকুড়াইয়া। ভাই আপনারা কি পারবেন? আমি জানি না ভাই, প্রতিবার একে থাকি কিন্তু লাস্টে যে ওই বরিশালের কাছে ধরা খেয়ে যায়। ভাই পারবেন তো এবার নাকি? আপনারা একটু দোয়া করেন সবাই মিলে যেন এবার আমরা জিতি। আর আপনারা কোন টিম সাপোর্ট করতেছেন সেটা কমেন্ট সেকশনে একটু জানাই দেন। দারুণ মজার। ফারহান, আপনার কাছে জানতে চাই, এত সুন্দর একটা নাম ফারহান সাদিক, কন্টেন্ট ক্রিয়েশনের লিলিপুটটা আসলো কোত্থেকে? এই উত্তরটা আমি বারবারই দেওয়া হয় কোথাও প্রশ্ন করলে। বিষয়টা হচ্ছে যে লিলিপুট, আমরা ওই যে গালিভার্স ট্রাভেলস সেখানে তো পড়ছি অনেকেই, লিলিপুট বোঝাতে আমরা যাই হোক ছোট বুঝি। তো আমি এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আমরা অনেক তারকা আছে, অনেকেই আছে স্টার, তো তাদের মধ্যে আমি নিজেকে ছোট হিসেবে দেখি। কিন্তু লিলিপুট বললেই আমরা ওই গালিভার্স ট্রাভেলসের ওই লিলিপুটদের বুঝতে পারি যে একটা ছোটখাটো কিছু একটা বোঝায়। সো আমি নিজেকে ওই ছোটখাটো কোনো একটা তারকা ছোটখাটো হিসেবে একটা content creator। বুঝি, কিন্তু যাকে সবাই চেনে আর কি। সো লাইক বাবা, দ্যাট। কোনো দিক থেকে ছাড়লো না, নিজেকে আমি ছোটখাটো দাবি করি, আবার লিলিপুট যাকে সবাই কিন্তু চেনে। বড়দের ধরে বসে। হ্যাঁ হ্যাঁ, একেবারে একেবারে তাই কিন্তু আমরা দেখছি। আমরা আরো এবার মনে হয় খেলা একটু ফেরাই দরকার। লাইভ খেলা চলছে, একটু যদি দেখে নেই এখন কি অবস্থা মাঠে। আর ঢাকার ইতিমধ্যে 2টি উইকেট চলে গেছে 16 রানে। রিটার্ন আউট, বোল্ড আউট হয়েছে। একটি উইকেট মাত্রই গেল। তামিম আছে। তানজিদ রয়েছে এখন। 2টি উইকেটই কিন্তু তার 2টি উইকেট কিনেছে। হ্যাঁ, টসে তানজিদই পেয়েছে বরিশাল মনে হয়। জিতেছে, বরিশাল জিতে বল নিয়েছে। নবী আর তানভীরই শুরু করেছিল, দুটো উইকেট জন্য গিয়েছে, হয়তো বা তানভীরই দুটো পেয়েছে। মেইডেন না, তানভীর মেডিন উইকেট পেয়েছে দুটো, মেডিন 2 উইকেট। মেডেন ওভার এবং 2টি উইকেট। দারুণ সূচনা, মানে ফরচুন কিন্তু আনডাউটেডলি দারুণ সূচনা করেছে, এবং সেই সাথে এটা বলতে হবে যে ঢাকার সূচনাটা অত্যাধিক বাজে। এতটা কি তাই বলে বাজে হওয়ার কথা? না, আসলে লোকাল প্লেয়াররা যখন ভালো খেলে ওই টিম অটোমেটিকলি রেজাল্ট করে। সো বরিশালে যদি দেখেন মানে ব্যাটসম্যানরা তো ভালো খেলছেন, সবাই সিনিয়র প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার, তারা ভালো সার্ভিস দিচ্ছে, সাথে যারা ইয়াং খেলছেন তারাও কিন্তু ভালো খেলছেন। সো সেই দিক দিয়ে চিন্তা করলে বরিশাল এর জন্য সবসময় ভালো খেলে। বরিশাল যখন টিম করে তারা কিন্তু লোকালটাকে খুব স্ট্রং কিছু প্লেয়ার নেন যাতে তারা মাঠে খেলতে পারে। তো আমার মনে হয় যে বরিশাল জেতার কারণই হচ্ছে তাদের অভিজ্ঞ প্লেয়ার আছে এবং তারা পারফর্ম করে যাচ্ছে। এক্স্যাক্টলি। আগামীকালকে খেলা নিয়েও একটু আমরা যদি, আগামীকাল কার কার খেলা আছে আমরা যদি একটু দেখে নিতে পারতাম। সিলেট আর চিটাগাং মনে হয়। সিলেট আছে, জি। রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্সের খেলা আগামীকাল 30 জানুয়ারি দুপুর 1:30 কি মনে হয় এই খেলার সমীকরণ কি হবে? রংপুরের জন্য জেতা কতটুকু, রংপুরের সিলেক্টেড, কিন্তু জেতাটা কতটুকু দরকার আসলে রংপুরের না, জন্য? আপনার মানে কনফিডেন্স লেভেল হাই করার জন্য অবশ্যই জেতা দরকার। আর খুলনা টাইগার্স তো জিততেই হবে যদি তাদেরকে সেকেন্ড রাউন্ডে যেতে হয়। সোফার যা দেখলাম আপনার পয়েন্ট টেবিল। আর রংপুর রাইডার আসলে তাদের যদি তাদের ওপেনিং স্টার্টটা কিন্তু একদমই বাজে হচ্ছে। ওদের পুরো টুর্নামেন্টে কিন্তু হায়েস্ট 22 রানের পার্টনারশিপ হয়েছে ওপেনিংয়ে। তার মানে ওপেনিংয়ে যদি তারা স্টার্টিং ভালো না করে তাহলে কিন্তু চিন্তার বিষয় আছে। তো আমার মনে হয় অবশ্যই রংপুর ওপেনিং জুটিটার উপর চিন্তা করে তারা কালকে টিম করবে। আর খুলনা টাইগার তো অবশ্যই তাদের যেভাবে হোক তারা প্ল্যান করবে যে রংপুরের হারানোর জন্য। যদি রংপুর রাইডার্স তাদের এই টিম নিয়ে খেলে কালকেও, তাহলে হয়তো বা ফাইট হবে খেলার খুলনা টাইগারের সাথে। আমার ফারহান, কাকে এগিয়ে রাখবেন দুটো দলের মধ্যে? আমি এগিয়ে রাখবো রংপুরকেই। যেহেতু আমি চাচ্ছি রাজশাহী উঠুক, তাই রংপুর যেহেতু এটাই চাই। পাশাপাশি রংপুরকে যেহেতু আমি সাপোর্টও করি, এখনো রংপুরের জার্সি পরেই আছি, তো
তো রংপুর যদি 2-এ থাকতে চায় সেক্ষেত্রে ওদের জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তাদের কিন্তু খুব ইমিডিয়েট পরে চিটাগাং কিন্তু নক করতেছে যে আমরা যদি ওরা এই ম্যাচটা হারে, চিটাগাংয়ের 2টা ম্যাচ বাকি, ওরা 2টা জিতে গেলে ওরা চলে যাবে পয়েন্ট টেবিলের position-এ। সেকেন্ডে। সো সেই ক্ষেত্রে রংপুরকে অবশ্যই জিততে হবে এবং তারা যদি জিতে যায় তো আমরা বুঝতেই পারবো যে কোয়ালিফায়ার 1-এ কারা খেলবে। এক্স্যাক্টলি। পরবর্তী ম্যাচ কিন্তু সন্ধ্যা 6:30 আগামীকাল চিটাগাং কিংস এবং সিলেট স্ট্রাইকার্স। এখানেও কিন্তু মানে চিটাগাং কিংস নিয়ে যে শুরু থেকে খুব আমরা কনফিডেন্ট ছিলাম তা না, কিন্তু চিটাগাং তাদেরকে মাঠে প্রুভ করেছে। এদিকে সিলেটের কাছ থেকে আমাদের প্রচুর এক্সপেকটেশন ছিল, যেহেতু সিলেটে খেলা হয়েছে, সেখানে সিলেট কিন্তু একেবারেই কিছুই ধরে রাখতে পারেনি। এখানে আমি তো চিটাগাংকে এগিয়ে রাখবো যতটুকু আমি বুঝি। শান্ত ভাই, ফর্মে আছে এবং সিলেটের লাস্ট পজিশনে তারা, তাদের টিম কম্বিনেশনে এইভাবে হচ্ছে না, তাদের কোনো ফ্লোতেও নেই। যেটা ভাইয়া বললো যে ক্যাপ্টেন্সি যে জায়গাটা, সেই জায়গাটা আমার মনে হয় যে আরেকজন হলে অবশ্যই বেটার হতো, বিকজ অন্যান্য খেলা কিন্তু দেখা যায় অনেক সময় আরিফুলকে কিন্তু টিমেও সুযোগ দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে মনে হয় অবশ্যই সিলেট একটু হলেও পিছিয়ে আছে এবং জাকির হাসান ওইভাবে কিন্তু প্রতিদিন রান করতে পারছে না। সাকিব শুধু একলা যে মোটামুটি ভালো বোলিং করে যাচ্ছে, তাকে সাপোর্ট দেওয়ার মতন কেউ সেরকম বোলিং করতে পারছে না। সব দিক দিয়ে আসলে ফরেন প্লেয়ারও সেইভাবে ভালো খেলছে না। তো সেদিক দিয়ে চিন্তা করলে সিলেট একেবারেই পুরো টিম অনুযায়ী খেলতে পারছে না, যার দরুন তারা কিন্তু রেজাল্টও করতে পারে। সবকিছু মিলে চিটাগাং এগিয়ে। ফারহান, এক কথায় কাকে এগিয়ে রাখছেন? আমি চিটাগাংকে এগিয়ে রাখবো, কারণ চিটাগাং ম্যাচটা ওরা জিততে চাইবে পয়েন্ট টেবিলের সেকেন্ডে থাকার জন্য। সো ওরা খুব মরিয়া হয়ে খেলবে, খুব স্বাভাবিক। চিটাগাংই জিতবে, মানে টি-20 তো বলা যায় না। তারপর টিম তারা যেভাবে আজকে জিতেছে, তাদের মনোবল অনেক হাই এবং তারা খেলছেও জেতার ভালো। সম্ভাবনাই বেশি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, শান্ত ভাই এবং ফারহান, আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক, এই ছিল ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপের আজকের আয়োজনে। আমি সারা ফায়রুজাইমা এখানে বিদায় নিচ্ছি।